को भी दीपावली की बहुत बहुत शुभकामनाएं। নমস্কার, শুভ দীপাবলি। আমরা আজ শক্তির আরাধনায় মেতেছি। সবাই আরো অনেক অনেক শক্তি পাই এগিয়ে যাওয়ার। মনে আলো জ্বলুক আমাদের প্রত্যেকের, এটাই তো চাওয়া আজকের দিনে। এগিয়ে যাওয়াই তো ধর্ম জগতের। উৎসবের উপাচারে আমরা এখন অনেক অ্যাডভান্সড, তবে মনের ভক্তি সে তো যুগ যুগ ধরে একই সুরে বলে আসছে, বল রে জবা বল, কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল। চিরন্তন সেই অনুভূতিতেই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে হাজার হাজার ভক্তির কথা, সাধনার কথা। লৌকিক অলৌকিকের সীমা ছাড়িয়ে অনুভবে যার স্থান, সেখানেও অ্যাডভান্স বাঙালি। জানেন কি, এই বাংলাতেই হয় অ্যাডভান্স কালী পুজো। হ্যাঁ, পুজোর নামই অ্যাডভান্স কালী পুজো। কেন? দীপাবলির এই সন্ধে আপনাদের কাছে সেই কাহিনীই তো বলবো। সত্য, কলকাতার আলো ঝলমলে ঝাঁ চকচকে রাজপথ থেকে অনেক দূরে পূর্ব বর্ধমানের তরুল গ্রাম, হয়তো নামও শোনেননি আগে। সেই গ্রামে কালী পুজো হয়ে গিয়েছে একদিন আগে। প্রত্যেকবার একদিন আগে কালী পুজো হয়, অ্যাডভান্স কালী পুজো। অবাক হচ্ছেন তো? বাঙালির কালী ভক্তি এভাবেই বারবার বিস্ময় জাগায়। এই অ্যাডভান্স পুজোয় কোনো তাড়াহুড়ো নেই, কোনো অন্যকে টেক্কা দেওয়ার কম্পিটিশন নেই। এই পুজো জড়িয়ে আছে শুধুই নিখাদ আবেগ। গ্রামের মানুষের দাবি এটা কোনো হালফিলের আয়োজন নয়। এই পুজোর বয়স কয়েকশো বছর, আর সেই নিয়ম মেনেই প্রত্যেক বছর তরুল গ্রাম কালী পুজোর ঠিক একদিন আগে রাত জাগে। বিগত আমি তো দেখে আসছি বিগত 150 বছর আমাদের চতুর্দশীতে হয়। আমাদের এটা আমাদের কৃষ্ণ কালী বলে আমাদের চতুর্দশী করা হয়। এটা কোনো বলি ফুলি হয় না। গ্রামের মানুষের কথায় বহু বছর আগে এই গ্রামে বাস করতেন এক সাধিকা। তার মাধ্যমেই তরুল গ্রামের খেপি মায়ের কথা ছড়িয়ে পড়ে। সেখান থেকেই তো পুজোর শুরু। লোকশ্রুতি, ওই সাধিকার অনেকগুলো পোষা গরু ছিল, সকলকে খাওয়াতে ভালোবাসতেন তিনি। তরুল গ্রামের পুজোর আজও প্রধান আকর্ষণ প্রসাদ। তালপাতার আগুনে তৈরি হয় খিচুড়ি, সেই যেমন হতো ওই সাধিকার আমলে। প্রায় 10,000 ভক্ত প্রসাদ গ্রহণ করেন। সবার প্রসাদ খাওয়া হলে দেবীর পুজো শুরু হয়। সবই অ্যাডভান্স, মানে পুজোর আগেই প্রসাদ খাওয়া হয়ে যায়, অ্যাডভান্স প্রসাদ। তারপরে একজন এসেছিলেন মাই বলে, আমরা খেপিমা তা কী করতাম, এবং গাই গরু থাকতো, সেই গাই গরু মাঠে চড়তো, ছেড়ে দিত, কারু ফসল নষ্ট করতো না, এবং ও চা খেত খুব, এই জিনিস করতো, সমস্ত লোককে খাইয়ে দিত। খাওয়ানোটাই হচ্ছে এখানকার ঐতিহ্য। পুজোয় কেউ অভুক্ত থাকে না, খাওয়ানোটাই মুখ্য উদ্দেশ্য। ওই যে বললাম অ্যাডভান্স কালী পুজো, সকলকে খাইয়ে যে আনন্দ, তার থেকে অ্যাডভান্স আর কি হতে পারে। এই অ্যাডভান্স যুগে ওই পূর্ব বর্ধমানে আরও এক কালী মায়ের খোঁজ মিলেছে। গ্রামের লোকের কথায় এই মা নাকি হিংসুটে কালী। জামালপুরের কোলসারা গ্রামের সিদ্ধেশ্বরী কালী, প্রায় 450 বছরের পুরনো ইতিহাস। যখন শুরু হয়েছিল তখন দিগম্বর ঘোষাল বলে একজন ছিলেন, যিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। তিনি তখন এখানে তহসিলদার ছিলেন শের স্যার আমলে। আমাদের কালী মন্দিরে মহিলা প্রবেশ আগাগোড়ায় নিষিদ্ধ হয়ে আছে। কিন্তু এই মা কালীকে হিংসুটে কেন বলা হয়? কোলসারা গ্রামে নাকি ওই একটি মন্দির ছাড়া আর কোনো বাড়িতে কালী পুজো করা যায় না, এমনকি ক্যালেন্ডারেও ছবি রাখা যায় না বাড়িতে। গ্রামের পথ দিয়ে কালী মূর্তি নিয়ে কেউ যায় না। গ্রামে কান পাতলেই শোনা যায় অবাক করা সব কাহিনী। যে খুব ক্ষতি করেছিল গ্রামে, যার পরে এখানে বলেছিলেন যে এখান দিয়ে মূর্তি কিংবা মূর্তি যাওয়া এখান দিয়ে হবে। আপনারা গ্রামে কেউ কালী ঠাকুর ছবি রাখেন? না, রাখলেও সে তার জিভটা কেটে দেওয়া হয় কালী করে। অন্য পেন দিয়ে তাকে কেটে দেওয়া হয় যদি রাখে কেউ। তবে গ্রামের মানুষের বিশ্বাস, সিদ্ধেশ্বরী মা কাউকে খালি হাতে ফেরান না।
যুগটা অ্যাডভান্স হতেই পারে, কিন্তু এই আস্থা আবেগের কোনো বিকল্প নেই। এটাই চিরন্তন, এটাই সত্য। অ্যাডভান্স যুগে পুজোর আগেই প্রসাদ গ্রহণও হয়। অ্যাডভান্স যুগে মা কালীও হিংসুটে হয়ে যান। অ্যাডভান্স যুগের অ্যাডভান্স রণতরী। মানচিত্র থেকে মুছে দেব আমরা পাকিস্তানকে, তাই মাঝ সমুদ্রে অ্যাডভান্স রণতরীতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের কারিগর ইসলামাবাদকে রণহুঙ্কার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অ্যাডভান্সড ভারতীয় নৌবাহিনীর অ্যাডভান্স রণতরী আইএনএস বিক্রান্ত আমাদের গর্বের প্রতীক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশালাকার বিমানবাহী রণতরীতে দাঁড়িয়ে পাকিস্তানকে অপারেশন সিঁদুর আজ আরও একবার মনে করালেন নরেন্দ্র মোদী দীপাবলির দিন। ইসলামাবাদের ঘুম কেড়ে নেওয়া বীর পরাক্রমী ভারতীয় সেনার যে অপারেশনে ভূমিকা নিয়েছিল আইএনএস বিক্রান্ত। भारतीय सेना की जांबाजी ने, तीनों सेनाओं के जबरदस्त समन्वय ने ऑपरेशन सिंदूर में पाकिस्तान को इतनी जल्दी घुटने टेकने पर मजबूर कर दिया। যে দেশীয় রণতরী আত্মনির্ভর ভারতের প্রতীক, সেই আইএনএস বিক্রান্তে দাঁড়িয়েই সন্ত্রাসবাদের জনক পাকিস্তান সন্ত্রাসবাদের ষড়যন্ত্র থেকে সরে না এলে কি পরিণতি হবে স্পষ্ট করলেন নরেন্দ্র মোদী। পহেলগাঁও হামলার পর পাল্টা প্রত্যাঘাত ভারতের অপারেশন সিঁদুরে চৌচির হয়ে গেছে পাকিস্তান। সন্ত্রাসবাদী ইসলামাবাদের মাজা ভেঙে গেছে। প্রবল শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস এবং আকাশ, যা অপারেশন সিঁদুরে ইসলামাবাদকে বুঝিয়ে দিয়েছে ভারতের সমর সজ্জা ঠিক কেমন। সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের শক্তিও নির্লজ্জ কাপুরুষ জঙ্গিপ্রেমী পাকিস্তানকে মনে করালেন নরেন্দ্র মোদী। हमारी ब्रह्मोस और आकाश जैसी मिसाइलों ने ऑपरेशन सिंदूर में भी अपनी क्षमता साबित की। अब दुनिया के कई देश इन मिसाइलों को खरीदना चाहते हैं। প্রত্যেক বছরের মতো এবছরও সেনাবাহিনীর সঙ্গেই দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী। গতকাল রাতে গোয়া এবং কর্ণাটকের কারওয়ারের উপকূলে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্স রণতরীতেই নৌসেনার জওয়ান এবং আধিকারিকদের সঙ্গেই রাত কাটান নরেন্দ্র মোদী। আজ সকালে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ত্রাসবাদী পাকিস্তানকে আত্মনির্ভর ভারতের বীর পরাক্রমী সেনাবাহিনীর শক্তি মনে করালেন মোদী। শুধু মনে করালেন না, হুঁশিয়ারি দিয়ে রাখলেন, সন্ত্রাসের ষড়যন্ত্র মানেই এবার পাকিস্তান শেষ। जो ताकत आपका जीवन भारत की मिट्टी से जिस प्रकार से जुड़ा हुआ है, वैसे ही हमारा हर औजार, हमारा हर शस्त्र, हमारा हर पुर्जा जैसे जैसे भारतीय होता जाएगा, हमारी ताकत को चार चांद लग जाएगा। দেশীয় প্রযুক্তিতে সম্পূর্ণ আত্মনির্ভর ভারত। এবার সমুদ্রে বিক্রম ভারতের। অ্যাডভান্সড ভারতের অ্যাডভান্সড রণতরী বুকে কাঁপুনি ধরিয়েছে শত্রুদের। অপারেশন সিঁদুরে সন্ত্রাসবাদী পাকিস্তানের হাঁটু কাঁপিয়েছিল ভারতের যে বিশালাকার বিমানবাহী রণতরী, তার নাম আইএনএস বিক্রান্ত। ভারতের নৌসেনার ইতিহাসের সবচেয়ে দামি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও স্বদেশী উপকরণে তৈরি। আইএনএস বিক্রান্ত দৈর্ঘ্যে 262 মিটার এবং 62 মিটার চওড়া। একটি ফুটবল মাঠের সমান আয়তনের এই বিমানবাহী রণতরীর ওজন 45,000 টন। আইফেল টাওয়ারের সমান স্টিল এবং লোহা লেগেছে এই আধুনিক রণতরী তৈরি করতে।
288 মেগাওয়াট বিদ্যুতের 4টি গ্যাস টারবাইন লাগানো হয়েছে আইএনএস বিক্রান্তে। এর গতি ঘন্টায় 32 মাইলের একটু বেশি, অর্থাৎ ঘন্টায় প্রায় 52 কিলোমিটার। আইএনএস বিক্রান্তে 2200 কম্পার্টমেন্টের সঙ্গে 14টি ডেক রয়েছে। এই রণতরীতে একসঙ্গে 30টি যুদ্ধবিমান নিয়ে যাওয়া যায়। সেই সঙ্গে 1500 নৌসেনা জওয়ানকে নিয়ে যাওয়া এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা যায়। আইএনএস বিক্রান্ত বিমানবাহী রণতরী নির্মাণে ভারতকে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন ও ফ্রান্সের সঙ্গে এক আসনে বসিয়েছে। এই রণতরীতে 31টি হেলিকপ্টার ওড়ানো যেতে পারে। ফাইটার জেটও এতে ওড়ানো যায়। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তিনি শক্তির রূপ, তিনি জগতের ত্রাতা, তিনি মা কালী। কোথাও আবার তিনি ভিন্ন রূপী। পূর্ব মেদিনীপুরের তমলুকের বিখ্যাত দেবী বর্গভীমা, সতীর 51 পীঠের এক পীঠ এই বর্গভীমা। মা এখানে সারা বছর কালী রূপেই পূজিতা হন, তবে অন্যান্য দেবীর আরাধনার দিন সেই রূপেই দেবী বর্গভীমার পুজো করা হয়। দুর্গা পুজোয় যেমন দেবী বর্গভীমা দুর্গা রূপে পূজিতা হন, আবার জগদ্ধাত্রী পুজোয় জগদ্ধাত্রী রূপে। বিপত্তারিণী পুজোর দিন দেবী বর্গভীমা বিপত্তারিণী রূপে পূজিতা হন। তমলুকে দেবী বর্গভীমার মন্দির হলেও গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে বিরাজমান মা বর্গভীমা। পুরাণে কথিত আছে এখানে মায়ের বাম গোড়ালি পড়েছিল। পুরাণে দেবী বর্গভীমার নাম বিভাস। তাম্রলিপ্তর ময়ূরবংশীয় রাজা দেবী বর্গভীমাকে প্রতিষ্ঠা করেন। সেই থেকে মা বর্গভীমা নামে এখানে পরিচিত এবং পূজিতা হয়ে আসছেন। মায়ের কাছে জাগ্রত এই মায়ের কাছে পুজো দিতে তাই জেলা থেকে ভিন জেলা, ভিন রাজ্য থেকে বহু ভক্ত ছুটে আসেন মায়ের কাছে পুজো অর্পণ করতে। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, এমনকি ভিন রাজ্য থেকেও দেবী বর্গভীমার টানে ছুটে আসেন ভক্তরা। কালী পুজোর দিন দেবী বর্গভীমাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পুজো করা হয়। হাজার হাজার ভক্ত এখানে আসেন তমলুকের এই মন্দিরে মনস্কামনা নিয়ে। আজকে মানে আমাদের বাঙালিদের বিশেষ একটা দিন, যে দিনটাতে মায়ের কাছে যদি কিছু চাই হয়তো পূর্ণ হতে পারে, মানে পূরণ মা করতে পারেন, সেই উদ্দেশ্যেই এসেছি। আর সেটা হচ্ছে বিশেষ কিছু না, যে সবাই যেন মা যেন তার প্রতিটা সন্তানের মঙ্গল করেন, এই কামনার জন্যই হচ্ছে গিয়ে এসেছি। আগে তমলুক শহরে অন্য কোনো কালী পুজো হতো না। পুরোহিতরা বলতেন দেবী বর্গভীমাকে পুজো দিয়ে অনুমতি নিয়ে পুজো করা যেতে পারে। সেই থেকেই তমলুক এবং আশপাশের অন্যান্য কালী পুজোর উদ্যোক্তারা সন্ধ্যায় দেবী বর্গভীমার মন্দিরে এসে পুজো দিয়ে অনুমতি নিয়ে তবে মণ্ডপে পুজো করেন। এমন কত না জানা অজানা কথা এই শক্তির আরাধনার সঙ্গে জড়িয়ে। রাজনীতির সিলেবাসে এখন রোজ নতুন শব্দ যোগ হচ্ছে, নেতাদের মুখে নতুন কথা, নতুন ব্যাখ্যা। আর সেই তালিকায় এবার শুভেন্দু অধিকারীর কথা। কি বললেন? নন্দীগ্রামের ভোটার তালিকায় বাংলাদেশিরা রয়েছেন। নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে। আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে করে রেখেছে। নন্দীগ্রাম তো কোনো সীমান্ত এলাকা নয়, এত বাংলাদেশি এখন কি করে? এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি ফুটছে তখন হঠাৎ শুভেন্দু অধিকারীর মুখে নন্দীগ্রামে বাংলাদেশিদের কথা। বাইরের লোক ভোটার তালিকায় নাম লেখাচ্ছে, এই অভিযোগ বাংলায় নতুন নয়। কয়েকদিন আগেই ভবানীপুর বিধানসভা এলাকায় বহিরাগত দিয়ে ভরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। ভবানীপুরে বহিরাগত কারা, সে ব্যাখ্যা অবশ্য পরে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত বলতে আমি কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে 10টা করে বাইরের লোকের নাম তোলে। এখানে যারা থাকে তারা মোর দেন বেঙ্গলি। পদ্ম শিবিরের বিরুদ্ধে বহিরাগত অভিযোগ প্রথম নয়। মনে করে দেখুন 2021 বিধানসভা নির্বাচন সেবারও এই বহিরাগত ন্যারেটিভেই তো
ভোটটা হয়েছিল, স্লোগান তুলেছিল ঘাসফুল শিবির, যার ডিভিডেন্ড ভোটের বাক্সে পেয়েও ছিল। 26-এর ভোটের আগে আবার নিজের কেন্দ্রে বাংলাদেশি তত্ত্ব যোগ করলেন শুভেন্দু অধিকারী। মানে রাজ্যের দুটো হটস্পট, ভবানীপুর, নন্দীগ্রাম, এই দুটোতেই হয় বহিরাগত না হলে বাংলাদেশি। বাংলাদেশিও তো বহিরাগত, মানে বিদেশি। বাংলাদেশ সীমান্ত থেকে কত দূরে পূর্ব মেদিনীপুরের এই নন্দীগ্রাম? দাবিটা অবাক করা বই কি তাই। আমার ভোট ও কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে? ভারতীয়রা করবে লড়াইটা, ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের। এটাই যদি যুক্তি হয় তাহলে নরেন্দ্র মোদী বা সরকার রিজাইন করুক, পুরো ভোটার লিস্টটা তৈরি হোক, তারপরে নতুন করে লোকসভা নির্বাচন হবে। ঠিক কি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী? নেপথ্যে সেই এসআইআর, 26-এর ভোটের আগে বাংলার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। শুভেন্দু অধিকারী কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের দিকে আঙুল তুললেন কি? আঙুলটা প্রকাশ্যে না তুলেও কোথাও কি এমন কিছু বললেন নন্দীগ্রামের 65% হিন্দু, তার বাইরে যে সম্প্রদায় রয়েছে তারা বিবাহ সূত্রে বাংলাদেশিদের নন্দীগ্রামে আনছেন? মানে আবার সেই ধর্ম, হিন্দু মুসলিম। আপনার কি মনে হয় সেই পুরনো, বহু পুরনো তাসটাই বিজেপির তুরুপের তাস হবে এবার? ধর্ম, হিন্দু আর মুসলিম। মোদ্দা কথা হলো রাজ্য রাজনীতির হটস্পট ভবানীপুর আর নন্দীগ্রামে সমস্যাটা একই রকম। কোট আনকোট বহিরাগত ভার্সেস কোট আনকোট বাংলাদেশি, মানে বিদেশি। আপনি নিশ্চয়ই জানেন কালী পুজোর দিন দেশ জুড়ে দেবী লক্ষ্মী পূজিতা হন, ধন সম্পদের দেবী। যা কিছু জীর্ণ, যা কিছু পুরনো এবং নেতিবাচক, সব কিছুকে দূরে ঠেলে যা কিছু শুভ তাকে আহ্বান করা, এটাই দীপাবলি বা দিওয়ালির পুজো দেশ জুড়ে। আর এই বাংলায় তার সঙ্গেই হয় শক্তির আরাধনা। তা লক্ষ্মী লাভের আশায় যে এত দেশ জুড়ে বন্দনা চলছে, লক্ষ্মী লাভ হলো কতটা? আমি বলছি ধানতেরাসের কথা। দেখুন, জুতো, জামা থেকে গাড়ি, সোনার গয়না, উৎসবের মরশুমে মন ভরে কেনাকাটা অনেকেই করেছেন। মরশুম শেষে হিসেবটা কোথায় দাঁড়ালো? আমি যদি বলি ধানতেরাসে দেশের ভাড়ারে লক্ষ্মী লাভ কতটা হলো, সে প্রশ্নের উত্তর জানেন? চলুন ধানতেরাসের একটা রিপোর্ট কার্ড আজ আপনাদের সামনে আনি। দেবী পক্ষের শুরুতেই দেশ জুড়ে জিএসটি কমছে। জনতার জন্য এটাই নাকি ছিল উপহার? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো বলেছিলেন, ঘোষণা করেছিলেন दीपावली उपहार। त्योहारों के इस मौसम में जनता जनार्दन को ये डबल बोनांजा मिला है। हमारा एक ही मंत्र है, नागरिक देवो भव। जिनको कभी किसी ने नहीं पूछा उसको मोदी पूजता है। জনতা জনার্দনের কাছে সত্যি কি ডাবল বোনান্সা হয়েছে? জিএসটি কমানোর ঘোষণা? নেতাদের কথায় কান না দিয়ে চলুন সরাসরি হিসেব কষে দেখি। পণ্যের উপর 5 এবং 18%, মাত্র এই দু ধরনের জিএসটি এখন রয়েছে। তাতে কি হলো? হিসেব বলছে এই উৎসবের মরশুম খুচরো বিক্রেতাদের কাছে জ্যাকপট হয়ে এসেছে। তবে ছোটখাটো জিনিস নয়, রেকর্ড বিক্রি হয়েছে গাড়ি, ইলেকট্রনিক্স এবং গয়না। ভাবুন, গয়না সোনার এই দামেও। 3টি ক্ষেত্রেই ভেঙে গিয়েছে পুরনো সব রেকর্ড। গাড়ি বাজার দিয়ে শুরু করি। হিসেব বলছে ধানতেরাসের রেকর্ড গড়ে দিনে 1 লাখের বেশি গাড়ি বিক্রি হয়েছে। ভাবুন, বিক্রির পরিমাণ প্রতিদিন প্রায় 8,500 থেকে 10,000 কোটি টাকা। আগে একদিনে সর্বোচ্চ 75,000 থেকে 80,000 গাড়ি
বিক্রি হতো। এই প্রথমবার দিনে 1 লাখ গাড়ি বিক্রির মাইল ফলক স্পর্শ করল অটোমোবাইল শিল্প। মারুতি সুজুকি ইন্ডিয়া, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস এবং হিউন্ডাই মোটর ইন্ডিয়ার মতো প্রধান ব্র্যান্ডগুলো ধনতেরাসে রেকর্ড বিক্রি করেছে গাড়ি। যেটুকু হিসেব পাচ্ছি তাতে ধনতেরাসে মারুতি সুজুকি ইন্ডিয়া তাদের সর্বোচ্চ ডেলিভারি রেকর্ড করেছে। আগের থেকে 20 থেকে 25% বেশি বিক্রি হয়েছে তাদের। 2 চাকার গাড়িও কিন্তু আগের থেকে বেশি বিক্রি হচ্ছে। শুধু গাড়ি নয়, রিপোর্ট কার্ড বলছে এবার উৎসবের মরশুমে জমিয়ে ইলেকট্রনিক্স কেনাকাটা করেছেন ভারতীয়রা। বড় টিভি থেকে বিরাট ফ্রিজ, অনেকেই ঘরে এনেছেন এসব নতুন জিনিস। উৎসবের মরশুমে হাই রেজলিউশন টিভির চাহিদা বেড়েছে। 4K টিভির চাহিদা 36% বেড়েছে। রুম এয়ার কন্ডিশনারের বিক্রি গত বছরের তুলনায় প্রায় 30% বাড়বে বলেই আশা। প্রিমিয়াম টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের চাহিদা 50% বাড়বে বলেই মনে করা হচ্ছে। তার মানে এই মরশুমে চুটিয়ে নিজের শখ পূরণ করেছেন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ভারতীয়রা। তবে আপনি ভাববেন না জনতা শুধু গাড়ি বা টিভি কিনেছে। দাম যত আকাশ ছোঁয়াই হোক, যতই হাতের বাইরে থাক সোনা, হাতে হাতে ঝাঁটা যতই দেখেছি, তবুও রেকর্ড হিসেব বলছে জনতা সোনাও কিনেছেন। এই রিপোর্টে দাবি ধনতেরাসে 1 লাখ কোটি টাকার কেনা বেচা হয়েছে। এর মধ্যে 60,000 কোটি টাকার সোনা রূপো বিক্রি হয়েছে। চাহিদা গতবারের তুলনায় 25% বেড়েছে। ভারতে নাকি গরিবী শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এই সোনার দামে ধনতেরাসেই 25% বেশি সোনা রূপো বিক্রি হয়েছে আগের বারের তুলনায়। তবে গয়নার তুলনায় এবার কয়েনের চাহিদা বেশি ছিল। জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের মতে পরিমাণের দিক থেকে দেখতে গেলে গত বছরের তুলনায় সোনার বিক্রি 10 থেকে 15% কমেছে। তার কারণ অবশ্যই আকাশ ছোঁয়া দাম। মোদ্দা কথা, পরিমাণে কম হলেও মানুষ সোনা রূপো বিক্রিতে খরচ করেছেন। গয়না ছেড়ে কয়েনেই এবার মন মজেছে দেশবাসীর। রিপোর্ট কার্ড তো দেখালাম, পাস মার্ক দেবেন কি? এবার আপনি বলবেন এই রিপোর্ট কার্ড বানালো কে? জি বিজনেস সমস্ত তথ্য কালেক্ট করে নির্দিষ্টভাবে রিপোর্ট কার্ড সামনে এনেছে, যা আপনাদের সামনে আনলাম। এবার প্রশ্ন, দেখুন ইলেকট্রনিক্স গ্যাজেটস, গাড়ির বিক্রি বেড়েছে, সোনা তুলনায় কম কিন্তু বিক্রি হয়েছে সোনার উপর। মানে এবারের ধনতেরাসে বিক্রি বাটা ভালো হয়েছে। তাহলে তো লক্ষ্মী লাভ হয়েছে। এই লক্ষ্মী লাভ কি রাজনীতিরও লক্ষ্মী লাভ করাবে? সামনে যে ভোট, অন্তত বাংলায়, তার আগে বিহারে, দেখা যাক রাজনীতির ন্যারেটিভে এই রিপোর্ট কার্ড কতটা জায়গা পায়। রিপোর্ট কার্ড, নিজেই নিজের রিপোর্ট কার্ড, তাও পরীক্ষার আগেই কেউ পেশ করতে পারে। প্রকাশ করে দিলেন তো, শুধু রিপোর্ট কার্ড দিলেন না, একেবারে লেটার মার্কস দিয়ে নিজেকেই পরের ভোটের প্রার্থী ঘোষণা করে দিলেন। কার কথা বলছি? ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার। অশোক দিনদারই দাঁড়াবে, বলে দিলাম। ভারতীয় জনতা পার্টি যদিও ঠিক নয় কে কোথা থেকে দাঁড়াবে, বাট আমি বলছি, নিজের থেকেই বলছি, 99.009% অশোক দিনদারই দাঁড়াবে, আমিই দাঁড়াবো। কোথাও কোনো কিন্তু পরন্তু নেই, কনফিডেন্ট ঘোষণা। এতদিন দেখতাম বিজেপি বলে তারা নিয়ম মেনে চলা দল, ওখানে অমন একজনের কথায় কিছু হয় না। দল যা ঠিক করবে, মানে কেন্দ্রীয় নেতারা যা ঠিক করবেন সেই অনুযায়ী সব হবে। কে প্রার্থী হবে ঠিক করেন দায়িত্বপ্রাপ্ত নেতারাই। অশোক দিনদা এত আগে, ভোটের দিনক্ষণই জানি না, ভোটের হাওয়া পুরোপুরি এখনো ওঠেইনি, তাতেই এত আত্মবিশ্বাস নিয়ে নিজের নাম জানিয়ে দিলেন। তা এত কনফিডেন্স পেলেন কোথা থেকে? রাজ্যের বিরোধী দলনেতাকে এই প্রশ্নটা করেছিলাম, শুনুন। অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এমএলএ ইন ময়না। অন্য জগৎ থেকে এসেছে,
কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন। তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে, অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে, সাসপেন্ড হয়েছে, এটা তো ঘোষণা করা নয়। আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে, তো খারাপ কিছু বলেননি তো। বিজেপির অন্দরে অশোক দিন্দা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত, আর সেটাই কি কনফিডেন্সের কারণ? ভোট আসছে, জনতা মন্ত্রী বিধায়কদের রিপোর্ট কার্ড দেবে। নেতারা তো দেখছি নিজেরাই নিজেদের রিপোর্ট কার্ড দিচ্ছেন। ভোটের আগে অন্য একটা রিপোর্ট কার্ড দিলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনও। এটা নিজের নয়, কিন্তু এই রিপোর্ট কার্ড খুব ইন্টারেস্টিং। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100 টাকা পৌঁছায় 25 টাকার কাজ হয়। এগুলো আমাদেরকে সকলকে প্রতিবাদ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে। 25 টাকার কাজ হলে বাকি 75 তাহলে যায় কোথায়? তৃণমূলের বিজয়া সম্মিলনী না, হাটে হাঁড়ি ভাঙার সম্মিলনী। বিশ্বাস করুন, সিরিজের শেষ পর্বে বিতর্ক উস্কে দিলেন জাকির হোসেন। এই পর্বে বারবার বিতর্কে জড়িয়েছেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিউলি সাহা। এসআইআর নিয়ে তিনি তো বিস্ফোরক। এবার একেবারে ধোলাই হবে, পেটাই হবে নিদান। নেতার মুখে এমন কি কথা বলুন তো, তাও আবার তিনি মন্ত্রী। তার ভাষাই বলে দিচ্ছে ভোট আসছে। তবে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে বিতর্ক শেষ হয়েও হচ্ছে না। যে সভায় শিউলি সাহা সুর চড়ালেন, সেখানেও শাসক শিবিরের কোন্দলের অভিযোগ। মঞ্চে কাকে দেখা গেল না খেয়াল করেছেন? কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজাকে। সংগঠনের নেতৃত্বের কাছ থেকে জেনেছি, প্রত্যেকে ওনাকে ফোন করেছেন, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসেননি, কেন আসেননি আমি জানি না, কাজ হয়তো আছে, অনেক বড় দায়িত্ব পেয়েছেন। তো এই বছরের মতো শেষ। জেলায় জেলায় তৃণমূলের নেতারা যে বিতর্ক তৈরি করলেন, আপাতত তাতে ছুটি, কিন্তু এর রেশ থাকবে। হাটে হাঁড়ি যে ভাঙলেন, তার প্রভাব তো থাকবে আগামী দিনে। তবে চিন্তা করবেন না, বাংলার রাজনীতিতে বিতর্কে ভাটা কখনোই পড়ে না। এবার দেখার এই বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে যা যা ঝড় উঠল, তা কি কি লন্ডভন্ড করলো। একটু সবুর করুন, কালী পুজো ভাইফোঁটাটা কাটতে দিন, সব স্পষ্ট হবে। উৎসব হোক বা না হোক, বাংলায় বোমা গুলি হবেই। উৎসবের শুট আউট, সল্টলেকে দুষ্কৃতী দৌরাত্ম। সল্টলেক আজ কালী পুজোর সকালে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা, মানে তাকে খুনের চেষ্টা। এক দুষ্কৃতী বিধাননগর পুরসভার 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন এই কাউন্সিলরকে খুনের চেষ্টা করে বলেই অভিযোগ। নিজের চেনা জায়গা, নিজের চেনা ওয়ার্ড এবং প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তার স্ত্রী এই 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রতিদিনের অভ্যাস মতো সকালবেলা তিনি এই 38 নম্বর ওয়ার্ডের অফিস খুলতে আসছিলেন এবং সেই সময় ঠিক এই জায়গায় হঠাৎ করে গোলাপি রঙের গেঞ্জি পরা একজন, যার মুখে কালো মাস্ক ছিল বলে জানাচ্ছেন আক্রান্ত প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত, তাকে গুলি করার চেষ্টা করে ওই যুবক। কোনো রকমে অভিযুক্তের হাত ধরে ফেলেন নির্মল। কি বাঁচা বেঁচেছেন বলুন তো? সেই সময় তার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি হয়, বন্দুকের বাঁট দিয়ে তৃণমূলের নেতার উপরে হামলা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নির্মল। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা, তাতেই অভিযুক্ত পালিয়ে যায়। আতঙ্ক তো একটা হবেই, যেভাবে কাছ থেকে নিজের জীবনটাকে দেখলাম, যেভাবে গুলি দুবার করে বন্দুকে ফায়ার করে বন্ধ হয়েছে। ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে গুলি চলেনি, দুবারই মিস, কিন্তু জীবনটা খুব কাছ থেকে দেখলাম। এরপর রক্তাক্ত অবস্থায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু নির্মল দত্তর উপর আক্রমণ হলো কেন? মুখে মাস্ক পরাই যুবক কে? প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে যুবকের কিসের শত্রুতা? আলোর উৎসবে যখন গোটা দেশ মাতোয়ারা, তখন সল্টলেকে প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় বহু প্রশ্ন। আক্রান্ত তৃণমূল নেতার দাবি তিনি এলাকায় অনৈতিক কাজ করতে বাধা দেন, তাই হামলা। অভিযুক্তের খোঁজে রাস্তায় সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ঘেঁটে দেখছে পুলিশ।
দুষ্কৃতী আজ না হয় কাল ধরা পড়বে, কিন্তু প্রাক্তন কাউন্সিলরের ওপর হামলা সাত সকালে, একটা উৎসবের দিন, আমি আপনি কোন ছাড়, কি অবস্থা ভাবতে পারছেন আমাদের? মুখ্যমন্ত্রীকে হাত জোর করে বলতে চাই, আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি, আমাদের কথা যদি প্রশাসন যদি শোনে, নিশ্চয়ই তা আমার মনে হয় যদি ঠিকভাবে প্রশাসন যদি কাজ করে, পুলিশ যদি ঠিকভাবে কাজ করে, আমাকে এই নিয়ে 2-3 বার করে অ্যাটাক করেছে, তার আজকের জিনিসটা এটা হতো না। পুলিশি নজরদারির ফাঁকে কিভাবে ওয়ার্ড অফিসে পৌঁছে গেল ওই যুবক হাতে বন্দুক নিয়ে? প্রশ্ন ওঠে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, ভোটের আগে এমন শত্রুতা তো আরো বেশি করে সামনে আসবে, তার মানে আরো বেশি করে গোলাগুলি আমরা দেখতে পাবো। উৎসবের মরশুমটা গেলে কি দেখব, এখনই ভয় সিটিয়ে রয়েছি। উৎসবের মরশুমে এই ঘটনা প্রশ্ন তুলছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। ভোট আসছে, রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে পড়েছে, কবে ময়দানে ঝাঁপাবে, সব দল তাল ঠুকছে। এর মধ্যে বামেরাও পিছিয়ে নেই। আচ্ছা, ওদের প্রস্তুতি কেমন? প্রতি ভোটেই তো কিছু না কিছু প্রস্তুতি থাকে, তারপর খাতায় কলমে শূন্য থাকে, কিন্তু এবার নাকি শূন্য থাকবে না। কনফিডেন্ট বিমান বসু। জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন শুনুন। আজ আমার সঙ্গে বঙ্গ রাজনীতির এমন এক চরিত্র রয়েছেন যাকে বটবৃক্ষ বলতে পারেন, বঙ্গ রাজনীতির ভীষ্ম পিতামহ বলতে পারেন। আজ তার মুখোমুখি কিছু প্রশ্ন, কিছু কথা, কিছু আড্ডা, একটা ক্যান্ডিড আড্ডাই ধরতে পারেন। আর বেশি কথা বলবো না, শ্রী বিমান বসু আমার সঙ্গে রয়েছেন। বিমানবাবু, স্বাগত জি 24 ঘন্টায় আপনাকে। আপনি সত্যি লেফটের জন্য, সিপিআইএমের জন্য একেবারে বটবৃক্ষের ছায়া দিয়ে আসছেন এত বছর ধরে, কিন্তু এখন এত বছরের আপনার অবদানের পরও কোথাও একটা ব্যর্থতার তকমা, লেফটের আর কিছু হবে না, এটা কেমন লাগে শুনতে? যাই হোক, যাদের এ কথা বলা প্রয়োজন তারা এ কথা বলবে, যাদের এ কথা না বললে চলবে না তারাও এ কথা বলবে। যারা তাদের রাজনীতিকে অগ্রসর করবার জন্য একটা ভ্যাকুয়াম দেখাতে চায় তারাও এ কথা বলবে। এ কথা ঠিক যে সারা পৃথিবীতে দক্ষিণপন্থী রাজনীতি তার হঠাৎ উত্থান হয়েছে। আগে ধীরে ধীরে হচ্ছিল, এরপর হঠাৎ উত্থাপন হয়েছে, মানে কি বলবো যে উত্থান হয়েছে, হঠাৎ উত্থান হয়েছে। এই উত্থান হওয়ার শক্তি যারা তথাকথিত নিরপেক্ষ রাষ্ট্র হিসাবেতে পরিচিত ছিল তারাও কখনো কখনো নুইয়ে পড়ছে, এরকম দেখা যাচ্ছে। আর আমাদের দেশের রাজনীতিতেও দক্ষিণপন্থার প্রাবল্য বেড়েছে। তা যদি না হতো তাহলে দক্ষিণপন্থা রাজনীতির একটা বড় সংগঠন, যারা ভিন্ন একটি সংগঠন, যা জন্ম হয়েছিল 1925 সালে নাগপুরে, তাদের নির্দেশ অনুযায়ী এবং তাদের ঘোষণা অনুযায়ী এই চিন্তন বৈঠকে যা করেছিল, ওই যে হরিয়ানা হ্রদের সামনে যে চিন্তন বৈঠক তারা করেছিল, সেখান থেকে তারা বলেছিল যে কংগ্রেস, কমিউনিস্ট এবং এই খ্রিশ্চান, কংগ্রেস, কমিউনিস্ট, খ্রিশ্চান, তাদের একটু একঘরে করতে হবে। এবং যখন বলেছিল তারপরে কিন্তু ঘটনাগুলো ঘটেছিল। যেরকম আমাদের রাজ্যে কংগ্রেস পার্টি ভেঙে তৃণমূল করার, তৃণমূল ঠিক তো না, তখন ছিল এক ফুল আছে, আমাদের দুটো ফুলের একটা দল তৈরি করতে হবে, দুটো ফুলের দল তৈরি হয়ে গেল, নাম তার হলো টিএমসি। এরকম সব ব্যাপার আর কি,
এগুলো করতে পারছে যেহেতু উদারীকরণ, অর্থনৈতিক নীতি এবং কর্পোরেট লবির তাদের চিন্তা অনুযায়ী দেশে দেশে যে নীতিগুলো গড়ে উঠছে তা পরিচালনা করার ক্ষেত্রে তারা খানিকটা হ্যান্ডেল পাচ্ছে। সেই জন্য বাম আদর্শ নীতি পেরে উঠছে না। আমি বলছি এটা হচ্ছে সামগ্রিকতার বিষয়, সারা দেশ এবং সারা পৃথিবীর বিষয়। কিন্তু বিমানবাবু, এই সামগ্রিকতাই বাংলায় আপনাদের ব্যর্থতার কারণ বলে মনে হয়? বাংলার নির্দিষ্ট নিজের ইস্যুতে আপনারা কম মনোনিবেশ করেন, কম সেটা নিয়ে কথা বলেন, লোকের কাছে যান। সামগ্রিকতা, আপনারা গাজা নিয়ে সত্যি রাস্তায় নেমেছেন, এটা প্রশংসাযোগ্য। আমরা গাজার ওই ছোটো ছোটো বাচ্চারা যাদের মুখে জল পর্যন্ত তুলে দেওয়া যায়নি তাদের জন্য আমাদেরও প্রাণ কেঁদেছে। কিন্তু আপনি রাজনীতি তো করছেন, সংসদীয় রাজনীতি, সেখানে ভোটের লড়াই লড়ছেন। একটা স্টেটে আপনি 34 বছর রাজ করলেন, তারপর প্রায় 15 বছর, কম সময় তো নয়। কমতে কমতে উন্নতি তো বহুদূর, শূন্যতে এসে ঠেকল। হ্যাঁ, শূন্যতে এসে ঠেকা, শূন্য, মহাশূন্য, এটা সম্ভবত ভবিষ্যতে থাকবে না। এই শূন্য মহাশূন্য এ তো 46 সাল থেকে মানে 2016 সাল পর্যন্ত শূন্য পরিবেশ পরিস্থিতি, শূন্যের পরিবেশ পরিস্থিতি হয়নি, পরবর্তীতে হয়ে গেল। যেটা আমি বলতে চেয়েছিলাম যে বামেরা যে কাজগুলো করছে, এই বামেদের শক্তি খর্ব করতে হলে পর একটা নতুন পার্টি জন্ম দিতে হবে যেটা সত্যিকারের প্রকৃত বাম বলে দাবি করতে পারবে। মানে বামপন্থীদের দুর্ভাগ্য, কমিউনিস্টদের দুর্ভাগ্য, আমরা সেই সময় এরা প্রকৃত বাম নয় এটা জোর দিয়ে বলতে পারিনি সর্বত্র সমানভাবে। ফলে বাম বলেই তাদেরকে মনে করেছে। এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির কুম্ভিপাকে থাকা মানুষ, তাদের সময় লেগেছে উপলব্ধি করতে। ওই যে একটু আগে কথা হলো না 15 বছর, হ্যাঁ 15 বছর সময় লেগে গেছে তাদের উপলব্ধি করতে। আমার ধারণা এখনও সবার উপলব্ধি সমান হয়নি, কিন্তু লড়াই সংগ্রামে এই উপলব্ধির স্তরটাকে তুলে দিতে পারে। সেই লড়াই সংগ্রাম ছোট হলেও, কম হলেও মানুষের জীবন যন্ত্রণা নিয়ে নিচের দিকে কোথাও কোথাও জেলা স্তরে সংগঠিত হচ্ছে। এই উপলব্ধির প্রমাণ কি করে পেলেন যে মানুষ উপলব্ধি করছেন? ভোটে তো প্রমাণিত নয়। ভোটে তো সেটা তো ভোটে আমি তার আগে তো বললাম, আগে পর্যন্ত এটা বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে যে সেটা বুঝতে হলে অপেক্ষা করতে হবে আবার ভোটের জন্য। যদি আপনার কথা ধরে এগোই, মানুষ মনে করছেন হ্যাঁ বাম ভরসাযোগ্য, কিন্তু সেটা এনজিও হিসেবে। ওরা মানুষের পাশে দাঁড়াবে, রেড ভলেন্টিয়ার করবে, মানুষের পাশে গিয়ে তাকে হসপিটালাইজড করবে। একটা এনজিও যে ভূমিকা নিতে পারে, কোনো রাজনৈতিক দল বিকল্প একটা শক্তি যে সরকারে বসতে পারে, বাংলার মানুষ আজকের ডেট অবধি সেটা মনে করছেন না। প্রশ্নটা এনজিও ক্যারেক্টারের চিন্তা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে কখনো হয়নি। অনেক ধরনের এনজিও প্যাটার্নের কাজকর্ম মানে কমিউনিস্ট পার্টি জন্মের পর থেকে করে আসছে। আর্ত মানুষের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করার ক্ষেত্রে কমিউনিস্টদের জুড়ি বোধহয় কোথাও খুঁজে পাওয়া যাবে না, অন্য ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না কমিউনিস্টদের জুড়ি। এখন সেটা করার মধ্য দিয়ে কেউ যদি এনজিও প্যাটার্ন মনে করে, মনে করতে পারে, তাদের কি আছে, তাদের কিছু অসুবিধা নেই। না থাকে মানুষ ভরসা করছেন না তো, মানুষ ভোটের সময় আর বামকে নজরে পড়ছে না। না, সেটা তো যেই ভোটগুলো হয়ে গেছে সেই ভোটগুলোতে এটা প্রমাণিত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও তা হবে, এটা কোথায় গ্যারেন্টি আছে? কে গ্যারেন্টি দিচ্ছে ভবিষ্যতেও তা হবে? ভবিষ্যতে হবে না, ভবিষ্যতে হবে।
তার গ্যারান্টি আপনি দেবেন? না, ভবিষ্যতে হবে না বলছি তো, ভবিষ্যতে হবে না। মহাশূন্যের একটা বৃহত্তর জালের আবদ্ধ থাকবে না মানে বামপন্থীরা, এটা বলতে পারি। পুরোটাই অতীত নির্ভর হয়ে দাঁড়িয়েছে। আজকের ইয়াং ভোটার, আগামী দিনের ভোটার, তাদের কাছে বাম বিষয়টা বায়বীয় নয়। কিভাবে পৌঁছবেন তাদের কাছে? তারা আকর্ষিত কেন? এটা কেউ মনে করতে পারে, কে কি মনে করলো এই চিন্তা করে কমিউনিস্টরা কাজ করে না। মানুষের উপলব্ধি কখনো অল্প সময়ে হয়, কখনো সময় একটু বেশি নেয়। আর কত সময় লাগবে? আমার মনে হয় না যে এবার মানুষের উপলব্ধির ক্ষেত্রে আরও তেমন বিলম্ব হবে যে বিলম্বে তারা বুঝতে পারবে না ভবিষ্যৎটা ভয়ঙ্কর। ভারতের পক্ষে ভবিষ্যৎ ভয়ঙ্কর। সব থেকে বড় উদাহরণ সাম্প্রতিক অতীতে আরজিকর। কম বাম মনস্ক মানুষ তো রাস্তায় নামেননি, দিনের পর দিন থেকেছেন, রাত জেগেছেন, রাস্তায় পড়ে থেকেছেন, আন্দোলনকারী চিকিৎসকদের মানে সন্তান স্নেহে গিয়ে খাবার দিয়ে এসেছেন, হাতে টাকা দিয়ে এসেছেন। সেটাও তো উপলব্ধি ছিল এবং একটা দীর্ঘ সময় জুড়ে সেই উপলব্ধি মানুষ দেখেছেন, অনেকটা বড় সময় জুড়ে। তারপর যেটুকু ভোট হয়েছে, এখনো বড় ভোট হয়নি, যেটুকু ভোট হয়েছে তাতে তার চিহ্ন মাত্র নেই। তো এই উপলব্ধি তো ভোটের বাক্সে যায় না বিমানবাবু, এটা আজকের দিনের বাস্তব। এটা কিন্তু ঠিক। আরজিকরের ব্যাপারটা, এটা আমাদের প্রায় এখন 39,000 ভিলেজ আছে মানে বেঙ্গলে, সবাইকে টাচ করেনি। 9,000 ভিলেজকে টাচ করেছে কিনা আমি জানি না। আপনি বলছেন শহুরে? হ্যাঁ, শহুরে। আমি মফস্বল জেলায় আমি দেখেছি টিভি খুলে সিনেমা দেখছে, সিনেমা হলে যায় না। বাম কি টিভি নির্ভর হয়ে গেছে? বাম আন্দোলন, আপনাদের নেতাদের আমরা টেলিভিশনে দেখি, আর একটা জায়গায় দারুণ দেখি। যদি সেখানে ভোট হতো এতদিনে এই 15 বছরে বাড়তিনেক আপনারা ক্ষমতায় আসতেনি। সেটা হলো ফেসবুক। এই বাম বিপ্লব ফেসবুকে আর কতদিন আবদ্ধ থাকবে, নাকি সত্যি রাস্তায় নামবে? হ্যাঁ, রাস্তায় নামবে, এই কথা বলতে পারি, রাস্তায় নামবে। রাস্তায় আনপ্ল্যান্ড ওয়েতে নামার তো কোনো অর্থ হয় না, প্ল্যান্ড ওয়েতেই রাস্তায় নামবে। এই মুহূর্তে বিমানবাবু আপনারা যাদের নামাচ্ছেন রাস্তায়, এমন নয় যে আপনাদের ইয়াং ব্রিগেডকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা দেখছি, কিন্তু ভোটে তাদের ক্রেডিবিলিটি কিছু নেই, তাদের বেশিরভাগেরই জামানত জব্দ। এটা কেন? না, জামানত জব্দের যে ফেসটা গড়ে উঠেছিল সেই ফেস আমার নিজের ধারণা সম্ভবত কন্টিনিউ করবে না। এই বেশিরভাগেরই জামানত জব্দ এ কথা বলার সুযোগ বোধহয় ভবিষ্যতে থাকবে না। ভোট হয় তাতে অপেক্ষা করতে হবে। এটা অদ্ভুত বিষয় চলছে এখন, এই যে ভোটের তালিকা রিভিশন করার ব্যাপার। এসআইআর আরে রিভিশন তো বরাবরই হয়েছে। রিভিশন তো কতবার রিভিশন হয়েছে, মানে টোটাল রিভিশন হয়েছে, সবসময় রিভিশন হয়। আর এটা ঠিক এসআইআর বেস্ট হয় হচ্ছে যদি সেন্সাস বেসড এসআইআরটা হয়। সেন্সাসটা হচ্ছে না, সেই জন্য কিছু দুর্বলতা থাকছে। আর আমি বুঝতেও পারছি না যে যারা নাকি নির্বাচনী কমিশনের কাজের সঙ্গে যুক্ত, তাদের দ্বারা নিয়োজিত, তারা কেন একটা বিষয় নিষ্পত্তি করে না যে ডেড ভোটার বলে ডেথ সার্টিফিকেট দিতে হবে। আপনাদের কাছে কোনো ডেটা আছে মোটামুটি তাও কত ডেড ভোটার বাংলায়? একবার দেখেছিলাম, একবার দেখেছিলাম অনেক কয়েক বছর আগে একবার দেখেছিলাম, অনেক ডেড ভোট আছে। যে এসআইআর নিয়ে প্রচন্ড হইচই হচ্ছে, এটা নাকি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এগুলো রাজনীতি করার জন্য হচ্ছে, এগুলো ওই যে বললাম আমি, এটা পোলারাইজ করার জন্য হচ্ছে, যে আমরা একটা নামও কাটতে দেব না বলবে, আর আমরা এইভাবে চললে আটকে দিলে পরেতে
তারপর শেষ হয়ে যাবে সময়, নির্বাচন হবে না, আর নির্বাচন না হলে তারপর পার্লামেন্টারি কি প্রেসিডেন্টস রুল জারি হবে। এসব বলার পরিবেশ তৈরি করার জন্য, বাইনারি করার জন্য এসব হচ্ছে, আর কিচ্ছু না। এই যে আপনি বলছেন এখানে রাজনীতিকরণ হয়েছেই, বিহারে তো আপনারা জোটবদ্ধ ছিলেন, কংগ্রেস সহ আপনারা মানে বামপন্থীরাও সবাই মিলে তো ওখানেও বিরোধিতা করলেন, ওখানেও তো বললেন যে না এটা যা হলো সেটা বিজেপিকে সুবিধা করার কল, আসলে এসআইআর কোনো স্বচ্ছ তালিকা তৈরি। ওখানে তো পরপর উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে, অবস্থান ওখানে পরপর উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে সে থাকে ওখানে, সে জীবিত, তাকে মৃত করে দিয়েছে। সে তো তালিকা প্রকাশের পর, ঝামেলা তো আগের থেকে শুরু থেকে হচ্ছে। তখন হচ্ছে মুসলমান নামে যদি মুসলমান হয় তাহলে নামটা তারা কাটতে চাইছে। এটা সত্যি? হ্যাঁ, এটাই তো বাংলায় তৃণমূল বলছে, এটা তো বেছে বেছে মুসলিম নাম বাদ দেওয়ার ছক করছে। না, সেটা দেখতে হবে, তো সেটা দেখতে হবে, সেই নামগুলো নিয়ে স্পেসিফিক কেস নিয়ে যেতে হবে। মানে ওই কি বলে উরখই গোবিন্দায় নম করলে চলবে না। ওটা বেশ ঠিক মতো করে দেখতে হবে, নামগুলো ধরে, ঠিকানা প্রেমিস ধরে দেখতে হবে। একটা প্রেমিসে 3 জনের নাম আছে, কোনোদিন সেই প্রেমিসে থাকে না, তাহলে কেন তার নামটা থাকবে? সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যেই হোক না কেন, তার নাম থাকবে না? একটা প্রেমিসে তার নাম আছে কিন্তু সে থাকে না কোনোদিন। those names are to be cut off. এটা না, কিন্তু এই অবস্থানটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন? বিহারে এসআইআর এ আপনারা ইন্ডি জোটের অংশ হয়ে বলছেন যে রাজনীতিকরণ হচ্ছে, বিজেপিকে সুবিধা করে, জেলার পর জেলায় আমরা বাংলায় বলছেন যে রাজনীতি করছে তৃণমূল, জেলার পর জেলায় আমরা রিপোর্ট পেয়েছি মুসলমান বেছে বেছে কাটা হচ্ছে নাম। তো বাংলাতেও সেটা হতে পারে না, বাংলাতে সেটা হবে না, তার তো গ্যারান্টি নেই। হলে তো আমরাও বলবো, সেটা হলে তখন বলবো আমরা কি করে আশঙ্কা করছেন, আগাম কি করে, মানে কি বলবো, যে আগাম গণনা করব কি করে? আগাম গণনা করা যায় না, এখন তো ডিজিটালি হচ্ছে, অসুবিধা কিছু নেই, তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। বিজেপি উল্টো দিকটায় বলে চলেছে ক্রমাগত অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢোকানো হয়েছে, 1 কোটির ওপর অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে যারা তৃণমূল যাদের ঢুকিয়েছে ভোটার বানাতে। এটা আপনি বিশ্বাস করেন এই ন্যারেটিভটা? না, কখনোই না, এটা কখনো হয় নাকি? 1 কোটি নাম ঢুকিয়েছে, হয় কখনো? এটা বিজেপি তার রাজনীতি করার জন্য করছে, আর টিএমসি তার রাজনীতি করার জন্য এর বিরুদ্ধাচরণ করছে। এটা করতে হবে, কারণ এ ধরনের পরিবেশ তৈরি করতে হবে, সেই বুদ্ধিটা বা সেই এখনকার সময়টাকে ব্যবহার করতে, বাইনারি তৈরি করতে, এটাকে বেছে নাও। দুজনকেই বলা হচ্ছে এটাকেই বেছে নাও, টিএমসিকেও বলা হচ্ছে আর বিজেপিকেও বলা হচ্ছে, বিজেপিও বলছে, টিএমসিও বলছে। এ তো বলাই তো ডেফিনেটলি সবসময় তো নাগপুরের কথাটা নাগপুরই বলে না। হ্যাঁ, নাগপুরের মানুষেরও নাক আছে, আর এখানে যে মানুষগুলো আছে তাদেরও নাক আছে, কাজেই নাগপুর সবসময় নাগপুর থেকেই বলবে কেন? নাগপুর তো অন্য জায়গাতেও আছে। বিমনবাবু, আপনার মনে হয় এসআইআর হলে সত্যি বাংলার ভোটের ফলাফলে আমূল বদল এসে যাবে, একদম গদি উল্টে যেতে পারে, মানে যে দাবি বিজেপি করছে? আমি জানি না, এটা জানি না। এটাকে তারা যেভাবে বলছে, এটা একটা হিসেব করে নিয়েছে, ধর্মীয় বিচার করে রাজনীতি হয় না। ধর্মস্থানে থাকা উচিত, রাজনীতি জায়গায় থাকা উচিত। এখন তো সব বিষয়ে ধর্ম হচ্ছে। এতদিন ধর্মের ব্যাপারটা নিয়ে একজনই হইচই করতো, একটা দলই হইচই করতো, এবং আরেকটা দলের মানে কি বলবো, যে মুখ্য নেত্রী তিনি গাড়ি করে যাচ্ছেন, তখন তার সামনে দিয়ে যদি জয় শ্রীরাম বলা হতো, তখন গাড়ি থেকে নেমে কে বললো তাকিয়ে দেখতো। এখন তো কতবার বলছে, এখন তো নামছে না। তখন দরকার ছিল নামা, এখন দরকার নেই, কারণ
একটা বোঝাপড়ার মধ্য দিয়েই চলছে। তার ফলে যেটা ঘটনা ঘটছে এখন, ধর্মস্থান তৈরি করো, হ্যাঁ সরকারি টাকায় ধর্মস্থান, হিটকোর টাকায় ধর্মস্থান হলো দীঘাতে জগন্নাথ মন্দির। কারণ পুরী সমুদ্রের ধারে, আমাদের সমুদ্র আছে, কেন আমাদের এখানে জগন্নাথ মন্দির হবে না? হলো। তারপর এখন শুনতে পাচ্ছি সবচেয়ে বড় শিব এখন না মহাকাল করা হবে। থ্যাংক ইউ বিমানবাবু, সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো দীর্ঘ সুস্থ জীবন কামনা করি আপনার। থ্যাংক ইউ, নমস্কার আপনাদেরও। নমস্কার। আলোয় থাকুন, ভালোয় থাকুন, শুভ দীপাবলি আরও একবার। আর সত্যের সঙ্গে থাকুন রোজ রাত 8:55। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।